নমস্কার, দেখছেন গ্রে জোন। ভূমিকা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বাঙালি বিজ্ঞানী, অনেকেই হয়তো তার নাম জানেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী শ্রী ডক্টর স্বপন কুমার ঘোষ। এর আগেও ওনার সাথে আমরা একটা ভিডিও করেছি, অনেক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যেই ওনার ক্যান্সার বিষয়ক গবেষণা এবং ক্যান্সারে মাশরুম কতটা সহায়ক সেই নিয়ে অনেক কাজ পাবলিশ হয়েছে, সেটা আপনাদের সামনে এসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। আপনারা অনেকে হয়তো তাই জানেন। আজকে ওনার সাথে আমরা বসেছি একটা বিশেষ বিষয় নিয়ে। সম্প্রতি ওনার একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে, যেখানে কোল মাশরুম বা ব্ল্যাক মাশরুম নিয়ে উনি ব্যাখ্যা করেছেন। সেই নিয়েই আমাদের আজকের এই বিশেষ এপিসোড। আমি স্যারকে আমাদের গ্রে জোনের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। প্রথমে যে প্রশ্নটা করব, সম্প্রতি তো আপনার কোল মাশরুম নিয়ে গবেষণাপত্র সম্পর্কে আমরা জেনেছি, দেখেছি। তো এই কোল মাশরুম অ্যাকচুয়ালি কি? ঠিকই, কোল মাশরুম বা ব্ল্যাক মাশরুম এটা কাঠ, পচা কাঠ এদের মধ্যেই হয় এবং অনেকটা দেখতে কয়লার মতন। এটাকে খাওয়া যায় না, শক্ত এবং অবহেলিত। আমি যখন ছাত্র ছিলাম তখনও এই মাশরুমটা দেখেছিলাম, কিন্তু এটা একাডেমিক্যালি একটা এর গুরুত্ব আছে যে ছত্রাক কেমন হয় না হয়, মাশরুম কেমন না হয়, সেগুলো আমরা দেখেছিলাম। কিন্তু আমরা এই প্রথমেই মাশরুমটাকে দেখলাম যে এর অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট আছে এবং অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি রয়েছে, এবং এটা অতি সম্পত্তি নেচার গ্রুপের সায়েন্টিফিক রিপোর্টে পাবলিশড হয়েছে। আচ্ছা, এই কোল মাশরুম মোটামুটি এর অ্যাভেলেবিলিটিটা কিরকম, আশেপাশে কিভাবে পাওয়া যায়? ঠিকই, এটা মেনলি অগস্ট মাস থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের কাঠ বা গাছের গোড়ায়, হ্যাঁ, প্রথমে ছোট ছোট ব্রাউন রঙের হবে, তারপর অনিয়ন্ত্রিত একটা গ্রোথ, কয়লা যেমন হয়, তারপর ধীরে ধীরে একটার সঙ্গে আরেকটা মিশে যাবে, কালো হয়ে যাবে এবং মনে হবে যেন অনেকগুলো কয়লা এক জায়গায় আছে। আচ্ছা, এই জন্য কি কোল মাশরুম না? কারেক্ট, এই জন্য এর নাম কোল মাশরুম বা কোল ছত্রাক। আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনেরই, মানে কোল মাশরুম একটা গ্রুপ বলা যেতে পারে, কারণ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডালডেনিয়া নামক জেনাসদেরই সবারইকেই বলা হয় কোল মাশরুম, কালো রঙের হয়। কিন্তু এই যে মাশরুমটা আমরা নিয়ে কাজ করেছি, যে প্রজাতিটা নিয়ে, সেটা ডালডেনিয়া স্কুলজি, একজন বিজ্ঞানীর নাম অনুসারে, এবং এটা আমাদের দেশে পাওয়া যায় না বা ওয়েস্ট বেঙ্গলে আমরাই প্রথম এটা আবিষ্কার করলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার আগে ওয়েস্ট বেঙ্গলে আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম বা এ সময়, তখন ডালডেনিয়ার অন্য একটা প্রজাতি, যেমন ডালডেনিয়া কনসেন্টিকা বলে একটা প্রজাতি, সেইটা নিয়ে আমরা তখন কি করতাম, ক্লাস করতাম, আমাদেরকে স্যাম্পল হিসেবে দেওয়া হতো। কিন্তু তারও যে অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেইন, অ্যান্টি ক্যান্সার আছে, সেটাও কিন্তু কেউ দেখেনি। কিন্তু আমরা বিশেষ করে এই প্রজাতিটায় প্রথম পেলাম ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, এই কোল মাশরুম এর মধ্যে কতটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বা এটা ক্যান্সারের কতটা প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে? আচ্ছা, আমরা প্রথমে এই মাশরুম একটু পদ্ধতিতে বলে নিই, কারণ যে কোনো মাশরুম না, আমরা এটাকে কালেকশন করলাম বিভিন্ন জঙ্গল থেকে, যেমন বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের নর্থ চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সেটাকে শুকিয়ে ড্রাই করে পাউডার করলাম। পাউডার করার পর আমরা ইথানল সলভেন্টে ডুবিয়ে বা চুবিয়ে রেখেছিলাম 3 দিন। তারপর আমরা ওই ইথানলটিকে উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার পর যে রেসিডিউটা রইল, সেইটাকে প্রথমে আমরা দেখে নিলাম এর অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট বা অ্যাক্টিভিটি আছে কি না। আমরা দেখেছিলাম যে হ্যাঁ, ওই ইথানলে ডুবিয়ে রাখার পর যে পাউডার, ইথানলিক এস্টারের মধ্যে ভালো রকমের অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট এবং অ্যাক্টিভিটি রয়েছে,
এবং এর মধ্যে আমরা দেখেছিলাম 28টা কম্পাউন্ড LCMS নামক অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আমরা দেখলাম 28টা কম্পাউন্ড আছে। এবার 28টা কম্পাউন্ডকে আমরা কি করলাম না ফ্র্যাকশন যাকে বলে বা সেপারেশন মানে কালাম ক্রোমাটোগ্রাফি করলাম, 10টা ফ্র্যাকশনে ভাগ করলাম। এই 10টা ফ্র্যাকশনের প্রত্যেক ফ্র্যাকশনকেই আমরা অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট দেখেছি। যেমন কি না এখানে আমরা দেখলাম যে অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট এবং অ্যাক্টিভিটি নাম্বার 1 নাম্বার 2 করে 10টা, তার মধ্যে F5 যেটা রয়েছে তার মধ্যে দেখলাম বেশি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি। DPPH মেথড, ফ্র্যাপ মেথড, এইরকম কতগুলো মেথডের সাহায্যে দেখলাম এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি ব্যাপক। তাই ওটাকে আমরা বাঁচলাম, ওই F5 কে বাঁচলাম কি না অ্যান্টি ক্যান্সারের আছে কি না। এবার অ্যান্টি ক্যান্সার দেখার জন্য তার আগে F5 এ কি আছে, এই ফ্র্যাকশনটার মধ্যে কি আছে না, আবার আমরা LCMS করলাম, মানে ওই যন্ত্রের সাহায্যে, অত্যাধুনিক যন্ত্র, তার সাহায্যে দেখলাম 4টে কম্পাউন্ড আছে। 4টের মধ্যে কি কি রয়েছে না ব্যাপকভাবে মাইরিসিটিন রয়েছে, ট্রাইসিন রয়েছে, কিউকারমল রয়েছে, এইরকম আর একটা কম্পাউন্ড রয়েছে যে এই 4টে কম্পাউন্ডই কিন্তু দেখা যাচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার। তাই আমরা এইবার এটাকে প্রথমে সেল লাইনে দেখলাম যে কত পার্সেন্ট এটা মারতে পারছে। তো সেল লাইন যেমন A549 লাং ক্যান্সার, আমরা মেনলি দেখেছি এটা লাং ক্যান্সারে। লাং ক্যান্সারের ব্যাপক হচ্ছে কি না এই এই A549 সেল নিয়ে কাজ করা হয়। তো আমরা দেখলাম 72 ঘন্টার মধ্যে প্রায় 70% ক্যান্সার সেলকে মেরে দিচ্ছে। 72 ঘন্টা, আমরা 24, 48, 72, তো 24 ঘন্টাতেও দেখেছিলাম 20%, তারপর 72 ঘন্টা দেখলাম 70%-এর কাছাকাছি ক্যান্সারকে মেরে দিচ্ছে। সুতরাং এটা একটা ভালো রকম আশাজনক আমরা দেখলাম। তারপর আমরা মেকানিজম দেখলাম। তো মেকানিজম দেখতে গেলেই, ক্যান্সারের মেকানিজম দেখতে গেলেই প্রথমেই আমরা দেখি যে এটা অ্যাপপ্টোসিস করতে পারে কিনা। অ্যাপপ্টোসিসটা কি না প্রত্যেক সেল তার একটা নির্দিষ্ট সময়ে মারা যায়, সেই মারা যদি না যায় তাহলে সেটা বাড়তে থাকবে, তাহলেই কিন্তু ক্যান্সার। এই অ্যাপপ্টোসিস করার জন্য মানে এই অ্যাপপ্টোসিস ঘটনার জন্য পদ্ধতির জন্য আবার কতগুলো জিন দায়ী আছে। যেমন ক্যাসপেজ ফ্যামিলি, ক্যাসপেজ 3, 9 এরা দায়ী। মানে এই জিনগুলো যদি সতেজ থাকে তাহলে কি না অ্যাপপ্টোসিসটা হবে। কিন্তু এর বিরোধী আবার জিন রয়েছে যে অ্যাপপ্টোসিসে বাধা দেয়, মানে ক্যান্সার করার জন্য, BCL2। তো আমরা দেখলাম BCL2 জিনকে আবার ও কি করছে, ইফেক্টটাকে কমিয়ে দিচ্ছে, ফলে একটা ব্যালেন্স রাখছে। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ জিন আছে যেটাকে বলা হয় যে গার্ড অফ দ্য টিউমার বা ক্যান্সার, গার্ড করে ক্যান্সারকে এই জিন। সেই জিনকে বলে গার্জিয়ান অফ দ্য জিনোম বলা হয়। আমাদের শরীরে যত জিন আছে তাদেরকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে P53। তো দেখা যাচ্ছে P53 যখন একটু নড়বড়ে হয়ে যায় তখন ক্যাসপাজও ঠিক কাজ করতে পারে না, তখন BCL2 ভালো কাজ করে, বলে ক্যান্সার অনিয়ন্ত্রিত গ্রোথ হয়। তাই আমরা দেখলাম যে P53 কেও সতেজ করছে, ক্যাসপেজকেও সতেজ করছে, আর BCL2 কে ডাউন করে বলে আমার অ্যাপপ্টোসিস খুব সুন্দর হয়ে যাচ্ছে, সুতরাং মেকানিজমটা পেয়ে গেলাম। তো এই কোল মাশরুম এটা তো বোধহয় ডাইরেক্ট কনজিউম করা যায় না, মানে রান্না করে খাওয়া যাবে না, তো সেক্ষেত্রে এটা ইনটেক কিভাবে করতে পারবে মানুষ? ঠিকই, আমরা এই যে F5 যে কম্পাউন্ডটা সেটাকে ওষুধ হিসেবে খাওয়া যেতে পারে। ওষুধ খুব কম পরিমাণে হচ্ছে খাওয়া যেতে পারে জলের সঙ্গে গুলে, কিন্তু এর টেস্ট খুব একটা ভালো নয়। ওই F5 থেকে অল্প পরিমাণে, এবার অল্প মানে কি বডি ওয়েট অনুযায়ী, এখানে তো আমি ক্যালকুলেশন করে বলতে পারবো না কার কি, সেটা আমরা পরের স্টেপে যাব, আমরা হিউম্যান ট্রায়ালে যাব, তখন আমরা এই ক্যালকুলেশনটা বলবো যে কত পরিমাণে খাওয়া যেতে পারে। কিন্তু এর একটা আলাদা একটা গুণ রয়েছে।
কি গুণ? না শুধু ক্যান্সার রোধ করছে না, এ আবার ম্যাটাস্টেসিসকেও রোধ করছে। ম্যাটাস্টেসিস কি? না ক্যান্সার হয় একটা জায়গায়, মানে প্রথমে টিউমার হয়, আমি আগেই বলি প্রথমে টিউমার হয়, বা টিউমার নাও হতে পারে, ব্লাড ক্যান্সার ক্ষেত্রে টিউমার হয় না, টিউমার হয়, টিউমারটা বাড়তে থাকে, টিউমারটা বাড়তে থাক, কিন্তু ক্যান্সার নাও হতে পারে। অনেকে দেখবে এখান থেকে ওখান থেকে বড় বড় টিউমার ঝুলছে, কিন্তু তাদের সেখানে ক্যান্সার নয়, কারণ সেখানে বেনাইন টিউমার বলি আমরা, মানে বন্ধু টিউমার। সে টিউমার আমার খুব একটা ক্ষতি করে না। কিন্তু ওই বেনাইন টিউমার গুলোই আবার কি, যদি ওইখান থেকে সেল বিচ্ছিন্ন হয়ে ব্লাড ভেসেলের মধ্যে ঢুকে যায়, বা লিম্ফোসাইটের মধ্যে ঢুকে যায়, বা লিম্ফ নোডের মধ্যে ঢুকে যায়, বা লিম্ফ, তাহলে কিন্তু ও অন্য অঙ্গে চলে যাবে, যেমন লাংসে চলে যাবে, কিডনিতে চলে যাবে, বিভিন্ন অঙ্গে গিয়ে সেখানে আবার ক্যান্সার, একে বলা হয় মেটাস্টেসিস। তো আমরা দেখেছি আমাদের F5 মেটাস্টেসিস করার জন্য জিনগুলো যেগুলো আছে, যেমন কয়েকটা জিন আছে, MP9 এরকম 39 এরকম কতগুলো জিন আছে, তাছাড়া VEGF বলে জিন আছে। এই জিনগুলোকে কি করে ও ডাউন রেগুলেট করে, মানে ওদের বার বৃদ্ধি করতে দেয় না, ওদের নিষ্ক্রিয় করে দেয়, ফলে মেটাস্টেসিস হয় না, বুঝলো তো? আচ্ছা, এই আপনার এর আগেও মাশরুম নিয়ে আমরা কাজ দেখেছি, সেখানে বিশেষত কুরকুরে মাশরুমের ওপর কাজ আমরা দেখেছিলাম। তো সেটার সাথে এই কোল মাশরুম, দুটোর ডিফারেন্সটা কি, বা দুটোর কাজের ধরনটা কতটা আলাদা? কথাটা ঠিক। এর আগে কুরকুরে মাশরুম যেটা ছিল সেটা খাওয়ায়, আচ্ছা, সেটা খেতে টেস্টি, খুব ভালো মাশরুম, এবং খাওয়ার মাধ্যমে তুমি মানে ভেজিটেবলের মাধ্যমে ক্যান্সারের প্রতিরোধ করতে পারো। কিন্তু এটার ক্ষেত্রে টেস্টি নয়, টক্সিক নয়, কিন্তু খেলে মারা যাবে লোক তা বলছি না, বেশি পরিমাণে খাওয়া যাবে না, অর্থাৎ 1 চামচ একটা 1 গ্লাস জলের মধ্যে, তাও আমি বলছি আপাতত খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ আমরা নর্মাল সেল লাইনে বা দেখেছি যে কোনো ক্ষতি করে না। ওকে, তো ওটার সঙ্গে কি না, ওটা খাওয়াও যেতে পারে, ড্রাগও তৈরি করা যেতে পারে। ওখানে F12 পেয়েছিলাম আমরা, F12 কম্পাউন্ড, আর এখানে F5। ওখানে 6টা কম্পাউন্ড ছিল, এখানে 4টে কম্পাউন্ড F5। এটা ড্রাগ তৈরি করার জন্য খুব ভালো একটা, কারণ 4টে কম্পাউন্ড ড্রাগ তৈরি করতে আমার সুবিধা। তাছাড়াও আমরা জানি যখনই কোনো ড্রাগ তৈরি করতে হবে কোনো কম্পাউন্ড থেকে হোক বা গ্রুপ অফ কম্পাউন্ড থেকে, তখন তার কতগুলো গুণ থাকা দরকার। ওর ক্ষেত্রেও ছিল, এর ক্ষেত্রেও আছে। যেমন বলি, প্রথম গুণ হচ্ছে জলের সলিবিলিটি হতে হবে, কারণ আমরা মুখে দিয়েই খাই বা ইনজেক্ট করে খাই, জলের সলিবিলিটি হতে হবে। গ্যাস যদি মুখে দিয়ে খায়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন, মানে অ্যাবজর্পশনটা বেশি হতে হবে। এর মলিকুলার ওয়েট 500 নিচে হতে হবে ডাল্টনের। লিপিনস্কাই রুলকে ফলো করতে হবে, ঘোষ ফিল্টারকে ফলো করতে হবে, এবং নন টক্সিক হতে হবে। তো এই সব গুণগুলোই আমরা দেখেছি এর মধ্যে আছে, এবং একে সুন্দর মেডিকেলের ড্রাগ বা ড্রাগ লাইসেন্সে নিয়ে যাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার, আজকের খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা, এবং সবচেয়ে বড় কথা ভীষণ আশাব্যঞ্জক কথাবার্তা। কারণ ক্যান্সার নামটা শুনলেই সাধারণ মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি হয়, সেখানে ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে, এবং গর্বের বিষয় বাঙালির হাত দিয়ে, বাঙালি বিজ্ঞানীর হাত দিয়ে ক্যান্সারের ওষুধ আসতে চলেছে, অলমোস্ট এসেই গেছে। সেখানে আরো বাঙালি গবেষকরাও যুক্ত থেকেছেন, এবং ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধি যার চিকিৎসা যথেষ্ট খরচ সাপেক্ষ, যেখানে ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ মানুষই কিন্তু দারিদ্র সীমার নিচে আছেন, সেখানে এরকম একটা আবিষ্কার সত্যি কিন্তু একটা বিশাল সোশিও ইকোনমিক চেঞ্জ আনতে পারে। আমাদের লাইফস্টাইল, আমাদের টোটাল সমস্ত কিছুর স্কেল কিন্তু একদম পাল্টে দিতে পারে। তো আজকের এপিসোড এই পর্যন্তই, কারণ এতটা তথ্যমূলক একটা আলোচনার শেষে আমার খুব বেশি উপসংহার দেওয়া বা খুব বেশি বকবক করা একেবারেই মানায় না। তো যাই হোক, এরকম একটা খবর আপনাদের সামনে তুলে ধরতে পেরে, এরকম একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পেরে, এবং এতক্ষণ ধরে নিজে এখানে উপস্থিত থেকে আমার খুবই সমৃদ্ধ হয়েছি আমি। আর আজকের মতো এই পর্যন্তই এপিসোড। সবাই ভীষণ ভালো থাকবেন আর দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।